আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, রোটারি স্কুল কলেজের অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমরা দীর্ঘ একটি সময় কোভিড-19-এর কারণে আমাদের সময় ক্লাস নিতে পারছিলাম না। তখন আমরা তোমাদের অনলাইন ক্লাসে যোগাযোগ করেছি এবং ক্লাসগুলির সিলেবাস সমাপ্ত করার চেষ্টা করেছি। তো এর পরবর্তীতে আমরা দীর্ঘ সময় একটা দুটো সময়ই বলবো আমরা সম্মুখ পাঠদানের শুরু করেছিলাম এবং আমার মনে হচ্ছিল যে আমরা বোধহয় পূর্বের অবস্থায় ফিরে গিয়েছি। তো যেহেতু সংক্রমণের হার বৃদ্ধি হয়েছে, তাই শিক্ষা দপ্তর কর্তৃক নির্দেশিত যে প্রজ্ঞাপন জারি হয়েছে, সেজন্য তোমাদের 2 সপ্তাহের জন্য ক্লাসটা সম্মুখ ক্লাস পাঠদান সেটা বন্ধ করা হয়েছে। বাট পাঠদান কিন্তু বন্ধ হয়নি। তো আমরা বিগত সময় যেভাবে তোমাদের সাথে অনলাইন ক্লাস এবং অর্পিত কাজ মানে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ করেছিলাম, এইবারও আমরা কি করব, পিছিয়ে পড়বো না। আমরা আমাদের ক্লাসগুলি অনলাইন ক্লাসের মাধ্যমে এবং বিভিন্ন অ্যাসাইনমেন্ট এবং অর্পিত কাজের মাধ্যমে কি করব, সিলেবাসটা সম্পন্ন করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে যখনই আমরা অনলাইন ক্লাসে সংযুক্ত হই তখন কি করি, অবশ্যই আমাদের টেক্সট বুক এবং এই বিষয়কৃত আমরা যে খাতাটি সেটি আমরা নিই, কারণ আমরা ক্লাস সম্পর্কিত যে সমস্ত ক্লাসগুলি দিই সেটা তোমরা অবশ্যই কী করবে, লিখে নেবে। কারণ 10 বার পড়ার সময় একবার লিখলে 10 বার পড়ার সময়। এই কথাটা আমি তোমাদের ক্লাসে প্রায় প্রতিদিনই বলি, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তোমরা অবশ্যই কী করবে, যে ক্লাসটা হচ্ছে সেটা ক্লাস নোট নেওয়ার চেষ্টা করবে। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা পিডিএসে ব্রিটিশ শাসন নিয়ে শুরু করেছিলাম। আমাদের প্রথম অধ্যায় পড়েছিলাম, আমরা একটা ক্লাস হয়েছিল। আজকে আমরা সেই প্রথম পাঠ থেকে আবার ব্রিটিশ শাসন থেকে বা ঔপনিবেশিক শাসন নিয়ে আজকে শুরু করবো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকের যে আজকের পাঠটা হচ্ছে বাংলায় ঔপনিবেশিক শাসন। যে ঔপনিবেশিক শাসন বলতে আমরা প্রথমে ঔপনিবেশিক শাসন বললে আমরা বুঝবো যে ঔপনিবেশিক শাসন কি। ঔপনিবেশিক শাসন আসলে একটি প্রক্রিয়া, যখন একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রকে কী করে, জোর করে দখল করে নেয় এবং তাকে অর্থনৈতিকভাবে শোষণ করার চেষ্টা করে, সেটাই হচ্ছে ঔপনিবেশিক শাসন বা ঔপনিবেশিক একটি প্রক্রিয়া। তো এই যখন ঔপনিবেশিক শাসন চলে যে রাষ্ট্রগুলিতে, সেই রাষ্ট্র বিভিন্ন রকমের কি অর্থনৈতিকভাবে এবং নানা রকমভাবে তারা শোষণ এবং শাসনের শিকার হয়ে থাকে। আজকে আমরা সেই ব্রিটিশ কর্তৃক সেই ঔপনিবেশিক শাসন সম্পর্কে ভালোভাবে জানব। দেখো, আমি সার্কিট করেছি, সেখানে দেখো 1757 থেকে 1947 সাল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই 1757 থেকে 1947 সাল পর্যন্ত ছিল বাংলায় ঔপনিবেশিক শাসন বিরাজমান ছিল। কত থেকে? 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। এই দীর্ঘ সময় ধরে ব্রিটিশরা বাংলায় কী করে, ঔপনিবেশিক শাসন পরিচালনা করে থাকে। এবং 1947 সাল পরে ভারত বিভক্ত হয়, ওটা আমরা আরেকটি ক্লাসে আলোচনা করব। তো এই সব ঔপনিবেশিক শাসন চলাকালে সাধারণত আগে বলেছি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের অর্থনৈতিক শোষণ ও শাসনের উদ্দেশ্যে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের মধ্যে একটি প্রভুত্ব বা দখলদারিত্ব স্থাপন করে থাকে। অধীনস্থ দেশের জনগণ, সম্পদ সব কিছুই অধিপতি দেশটি নিজের স্বার্থ অনুযায়ী পরিচালনা করে থাকে। অর্থাৎ ব্রিটিশ যখন আমাদের দেশে শাসন করেছে তখন কী করেছে, সে কীভাবে লাভবান হবে এবং সেই তাদের রাষ্ট্র কীভাবে লাভবান হবে সেই কার্যক্রমগুলি আমাদের দেশের উপর পরিচালনা করেছে। সেইটুকু সময়টাকে আমরা তাহলে, আর এই যে ঔপনিবেশিক শাসন এবং ঔপনিবেশিক যুগ দুটো কিন্তু একটু পার্থক্য রয়েছে। যেমন বাংলা ইংরেজ শাসনকালে 1947 সাল থেকে মানে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে সময়টুকু, এটা হচ্ছে ঔপনিবেশিক যুগ। আবার বলি, 1757 থেকে 1947
একটা হচ্ছে ঔপনিবেশিক শাসন। তাহলে আমরা ঔপনিবেশিক যুগ বলবো 1757 থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ যে শাসন আমল সেটা হচ্ছে ঔপনিবেশিক যুগ। আবারও বলি, তোমরা অবশ্যই খাতায় লিখবো যে 1757 থেকে 1947 পর্যন্ত যে শাসন আমল পরিচালিত হয় সেটা হচ্ছে ঔপনিবেশিক যুগ। 1757 থেকে 1947 পর্যন্ত যে শাসন আমল পরিচালিত হয় সেটা হচ্ছে ঔপনিবেশিক যুগ। এটা হচ্ছে ঔপনিবেশিক যুগ। আর উপরে আমরা কি লিখেছি যে বাংলা ঔপনিবেশিক শাসন। ঔপনিবেশিক শাসন হচ্ছে বাংলায় ইংরেজ শাসন চলাকালে 1757 সালের পরে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠিত হয়, সেই সময়কে ঔপনিবেশিক শাসন বলা হয়। তোমরা কি ঔপনিবেশিক যুগ এবং শাসনটা নিশ্চয়ই তোমরা আলাদা করতে পারবে। মানে কি, শাসন কালটা যে পরিচালিত হয় সেটা হচ্ছে যুগ, আর 1757 থেকে 1947 পর্যন্ত যে সময়টা প্রতিষ্ঠিত, যে শাসন প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে ঔপনিবেশিক শাসন। যে শাসনটা পরিচালিত হয় সেটা হচ্ছে ঔপনিবেশিক শাসন। আর শাসন আমল মানে একটা সময় নির্দিষ্ট পিরিয়ড, সেটা হচ্ছে ঔপনিবেশিক যুগ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় এতটুকু সময়ের মধ্যে তোমরা কোনটা শাসন আর কোনটা হচ্ছে ঔপনিবেশিক যুগ এতটুকু বুঝতে পেরেছো, এবং নিশ্চয়ই তোমরা কি করেছো, এই ক্লাসগুলোটা নেওয়ার চেষ্টা করেছো। এখন তোমরা দেখো যে আমি এখানে লিখেছি কি মৎস্যান্যায়। মৎস্যান্যায় কি আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তোমরা যদি বাড়িতে কখনো দেখো যে একটা বড় মাছ বাড়িতে নিয়ে আসে মা, যদি কখনো বাবা আনা করে কত করবে, ওই মাছটা কাটলে ওই মাছটার পেটে দেখবো ছোট ছোট মাছ পাওয়া যায়। মানে কি, একটা বড় মাছ ছোট ছোট মাছগুলিকে কি করে খেয়ে ফেলে, ভক্ষণ করে। তেমনি দেখা যায় যে একটা নির্দিষ্ট পিরিয়ডে বড় যারা ব্যবসায়ী বা জমিদার শ্রেণীর মানুষ থাকে, তারা ছোট ছোট জমিদার বা ভূ অধিপতি তাদেরকে দখল করে নেয়। এই যে দখলদারিত্ব একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক একটা ছোট্টকে দখল করে নেওয়া, এই দখলদারিত্বকে বলা হয় মৎস্যান্যায়। এখন এই মৎস্যান্যায় ছিল 100 বছর যাবে। কোন সময় আমরা সেটুকু এখন জানবো। আমি শুধু মৎস্যান্যায় কি এটা তোমাদের ব্যাখ্যা করব। তার আগে যেহেতু মৎস্যান্যায়টা আমরা বলেছি, আমলটাকে আমাদেরকে বলতে হবে। আমরা সাধারণত দেখা যায় যে 4 শতকে উত্তর বাংলা এবং দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকার আসে, এবং গুপ্ত সাম্রাজ্যের পতনের পরে 7ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই শশাঙ্কের রাজ্য দীর্ঘস্থায়ী ছিল না, খুব ক্ষুদ্র সময় শশাঙ্কের রাজত্ব চলে। তার মৃত্যুর পরে 100 বছর পর্যন্ত একটি অরাজক অবস্থা বিরাজ করে। মানে শশাঙ্কের মৃত্যুর পরে দেখা যায় বাংলার যে শাসন ব্যবস্থার মধ্যে কোনো সুশৃঙ্খলতা ছিল না। 100 বছর একটি অরাজক অবস্থা বিরাজ করে। শশাঙ্কর মৃত্যুর পরে যে এই 100 বছর যে অরাজক অবস্থা প্রতীয়মান হয়, সেটাকে কি বলা হয়, মৎস্যান্যায় বলা হয়েছে। আগে তোমাদেরকে বলেছি মৎস্যান্যায় কেন বলা হয়। মৎস্যান্যায়টা একটি সাংস্কৃতিক শব্দ মৎস্যান্যায়। তাহলে আমরা কি বলতে পারি, এই যে অরাজকতার 100 বছর, অরাজকতার 100 বছর, এই অরাজকতার 100 বছর হচ্ছে মৎস্যান্যায়। কি বললো, অরাজকতার 100 বছর, শশাঙ্কর মৃত্যু পরবর্তী যে 100 বছর, সেটি 100 বছর একটি অরাজকতা অবস্থা বিরাজমান থাকে। এই অরাজক অবস্থাকে কি বলা হয়, এই অরাজক অবস্থাকে বলা হয় মৎস্যান্যায়। সংস্কৃত মৎস্যান্যায় শব্দটি মূলত একটি সংস্কৃত শব্দ। এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় 60 শতকের মাঝ পর। প্রায় 400 বছর বাংলার শাসন করেন বাঙালি পাল রাজারা। তাহলে বুঝতে পারো যে প্রথমে শশাঙ্কর মৃত্যু হলো, এবং শশাঙ্কর মৃত্যুর পরে কি হলো, 100 বছর অরাজক শাসন চলমান ছিল
বাংলার সিংহাসন দখল করে। কারা দখল করে? তারপরে আমাদের তাহলে আমরা পালের পরে আসে কারা? সেন। এবং এই দক্ষিণ ভারত থেকে সেনরা, দক্ষিণ ভারতের কর্ণাগড় থেকে সেনরা এসে বাংলায় রাজত্ব করতে থাকে। তাহলে আমরা তিনটা জিনিস কিন্তু মূলত এখন জানলাম। এক হচ্ছে ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক যুগ, আর হচ্ছে মাৎস্যান্যায়। তাহলে শিক্ষার্থীরা মাৎস্যান্যায় কারা কারা হয়? মাৎস্যান্যায় হয় শশাঙ্কের শাসন পতনের পরবর্তী 100 বছরের যে অরাজক অবস্থা, সেটা হচ্ছে মাৎস্যান্যায়। মাৎস্যান্যায় কি সংস্কৃত শব্দ? আমি তোমাদেরকে দেখাতে হচ্ছে যে মাৎস্যান্যায় কেন বলা হয়। কারণ মাৎস্যান্যায় হচ্ছে মৎস্য। মৎস্য শব্দটির অর্থ কি? মাছ। বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খেয়ে ফেলে, তেমনি এখানে বড় বড় প্রতিযোগিতারা কি করে নেয়? ছোট ছোট কে যারা ছিল, ভূ-অধিপতি ছিল, তাদেরকে দখল করে নেয়। এবং এই যে দখলদারিত্ব একটা বিশাল একটা অরাজক অবস্থা বিরাজমান করে 100 বছর পর্যন্ত। এই 100 বছর পর্যন্ত কি হয়? একটি অরাজক অবস্থা বিরাজমান থাকে। এর পরবর্তীতে শশাঙ্কের পরে বাংলায় পাল শাসন। পাল শাসনের পরে আসে হলো দক্ষিণ ভারত, কর্ণাটক থেকে আসে সেনরা, এবং সেনরা এসে বাংলা কি করে? বিদেশি শাসনের অধীনে চলে যায়। পরবর্তীতে কর্ণাটক থেকে সেনরা এসে বাংলার সিংহাসন দখল করে নেয়। সেন শাসন অবসান ঘটে। বাইরে থেকে ভাগ্যানুসারে আসে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। মূলত এই সেন শাসন পতনের পরে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা শাসন দখল করেন, তখন তার মধ্যে থেকে কি হয়? মুসলিম যুগের সূচনা হয়। তাহলে আমরা বলতে পারি মুসলিম শাসনের সূচনা করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। সেন শাসন শেষ হওয়ার পরবর্তীতেই কি হয়ে যায়? তুর্কি থেকে আসা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার
ঘোষণা দেন এবং এভাবে বাংলার স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তাহলে আমরা বলতে পারি ফখরুদ্দীন মোবারক শাহ কে ফখরুদ্দীন মোবারক শাহ স্বাধীন সুলতানি আমলের কি করেন? সূচনা করেন। কে? ফখরুদ্দীন মোবারক শাহ কি করেন? স্বাধীন সুলতানি আমলের সূচনা করে থাকেন। পরবর্তীতে দেখো ইলিয়াস শাহ শাহী বাংলা ও শাহী বাঙালিয়ানা উপাধি ধারণ করেন। এই ইলিয়াস শাহ কে ছিলেন? এভাবে বাংলার সুলতানের যখন মোবারক শাহ যখন শুরু করলেন তখন সমগ্র বাংলায় এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করেন সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ এবং বাংলার প্রকৃত স্বাধীনতা তিনি প্রতিষ্ঠা করেন। ইলিয়াস শাহ কি করেন? শাহী বাংলা ও শাহী বাঙালিয়ানা উপাধি ধারণ করেন। এভাবে তিনি প্রথম বাংলা শব্দটি এই যে বাঙালিয়ানা শব্দটি উচ্চারণ দ্বারা প্রথম বাঙালি শব্দটি আনুষ্ঠানিকভাবে উচ্চারণ করেন। আবার বলি, ইলিয়াস শাহ প্রথম শাহী বাংলা বা শাহী বাঙালিয়ানা দ্বারা প্রথম বাঙালি শব্দটির আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন এবং স্বাধীন সুলতানি আমলের উপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করে বাংলা শিল্প সাহিত্য বিকাশে তার ছিল অপরিসীম। এরপরে আমরা আরেকটা শব্দ করেছি, সেটা হচ্ছে ৭৬-এর মন্বন্তর। এখন ৭৬-এর মন্বন্তর কি? ৭৬-এর মন্বন্তর হচ্ছে 1970 সালে একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যেটাকে আমরা ৭৬-এর মন্বন্তর নামে জানি। তোমরা শিক্ষাচার্য জালালাবাদের কথা জানো। উনি কি করেছিলেন? দুর্ভিক্ষের ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন। উনি যে দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন সেটাই হলো ইতিহাস বিখ্যাত ৭৬-এর মন্বন্তর, যা 1970 সালে এই ৭৬-এর মন্বন্তর কি হয়? প্রতিষ্ঠিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার হয় তোমরা বাংলা ঔপনিবেশিক শাসনের যে শুরু, ঔপনিবেশিক শাসন কি কাকে বলে, ঔপনিবেশিক যুগ কাকে বলে, মার্শাল্লাহ কি, ইকলিম কি, ৭৬-এর মন্বন্তর কি, এই যে কথাগুলি আমি বললাম, নিশ্চয়ই তোমরা এই কথাগুলি কি করেছো? ক্লাস নোট নিয়েছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই কি করবে? যে কথাগুলি বললাম সেগুলি বাসায় অবশ্যই স্কুলে আবার আমি আজকে যেগুলি বলেছি সেগুলি আবার কি করবে? আবার পড়বে এবং অবশ্যই নির্দিষ্ট খাতা এগুলি লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বন্ধ দেওয়া হয়েছে কেন বলতো? এটা কিন্তু ছুটি না। তোমরা অবশ্যই কি করবে? বাড়িতে বসে পড়াশোনা করতে হবে। আমরা যে ক্লাস ওয়ার্কগুলি দিচ্ছি অনলাইন ক্লাসে অবশ্যই সংযুক্ত হবে, ক্লাসগুলি করবে এবং অবশ্যই ক্লাসগুলো দিবে এবং তোমাদের যে অঙ্কিত কাজ অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেগুলি অবশ্যই নিয়মিতভাবে করবে। তাহলে কি হবো? আমরা পিছিয়ে পড়বো না। আমরা আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের ক্লাস ওয়ার্ক এবং সিলেবাস আছে নির্দিষ্ট, সেটা আমরা শেষ করতে পারবো, সম্পন্ন করতে পারবো। তো তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো আজকের মতো এখানেই শেষ করছি।